আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা ওয়াদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফ নেচারের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতাদের আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আদান প্রদান কৃষি খামারের উদ্যোগে বাংলাদেশে যিনি প্রাকৃতিক কৃষির প্রবর্তক অর্থাৎ বলা যায় সুভাষ পালেকার কৃষি এসপিকে, ভারতের পদ্মশ্রী সুভাষ পালেকার, ওনার যে মেথড বাংলাদেশে যিনি এটার ইন্ট্রোডিউস করিয়েছেন তিনি রহমত শহীদুল ইসলাম, যার সরাসরি তত্ত্বাবধানে ঝিনাইদহের এটা কোন জায়গা বলবো, ঝিনাইদহের হরিণাকুণ্ড থানার একটা এরিয়ায় এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। আমরা যারা চাষ করি গ্রাম অঞ্চলে তাদের একটা কথা যে সবজিতে প্রচুর পরিমাণে পোকা লাগে, পচন লাগে, তো এটা নিয়ন্ত্রণ করা খুব টাফ। তো আমরা আশা করি এই খামারের মাধ্যমে আমরা এটার একটা প্রমাণ পাবো, যেহেতু উনি এটার মেন বাংলাদেশে গুরু। তো আমরা তার হাত ধরেই বলা যায় যে আমরা এটা দেখাতে চাই যে পোকা কিভাবে দমন করা বা পচন কিভাবে দমন করা, এগুলো করেও যে প্রাকৃতিকভাবে যেভাবে কমার্শিয়াল উৎপাদন রাসায়নিক আজকাল করতেছে সেটার প্যারালাল চাষ আমরা মানুষকে দেখাতে চাই যে এটা সম্ভব। একবারে যে প্রাকৃতিকে করলেই আমরা মাঠে মরে যাব এটা হবে না, বা এ কী করতেছো টাকা পয়সা খরচ করে, ও করো কেন। হ্যাঁ, এই জিনিস থেকে আমরা আশা করি মানুষকে বোঝাতে সক্ষম হব যে আসলে প্রাকৃতিকভাবে করলেও এর যে একটা উচ্চ ফলনশীলের একটা ব্যাপার আছে, সেটা হয়তো পরবর্তীতে আমরা বলতে পারবো। তো যাই হোক, আমরা এখানে এসেছি মূলত এই প্রজেক্টটা দেখার জন্য। পাশাপাশি আমাদের এই প্রজেক্টে আমাদের রানাভার মামা, আমাদের এই ভাই আছে, ওদিকে আলমগীর ভাই আছেন, ওনারা এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তো অনেক কাজ করে যাচ্ছেন এবং ওনারা খুব ক্লোজলি দেখতেছেন যে আশেপাশে রাসায়নিকের ছড়াছড়ি, সেখানে প্রাকৃতিকভাবে চাষ করেও আসলে সেরকমভাবে উৎপাদন করা সম্ভব। তো আমরা মোটামুটি চেষ্টা করব এখানে আপনাদের একটা ব্রিফ দেওয়ার, যে সবজি চাষগুলো প্রথম থেকে কিভাবে করা হয়েছে এবং এখন এর রেজাল্ট কি। তো সেক্ষেত্রে আমাদের হামিদুর ভাই যেহেতু এখানে সরাসরি কাজ করেন প্রথম থেকেই এবং রাত দিন উনি কাজ করতেছেন, তো আমরা হামিদুর ভাইয়ের কাছ থেকেই জিনিসটা একটু জানবো। আচ্ছা হামিদুর ভাই, আপনি বলেন যে এখানে এই যে চাষ করছেন, এখানে আপনি প্রথম থেকে যেহেতু আছেন, কিভাবে চাষ করছেন আমাদেরকে একটু আপনার মতো করে আপনি বলেন। আর মানুষ এখানে যে চাষ করা আছে, এখানে কোনো রাশিয়ান সার, কোনো ওষুধ, কোনো জিনিসে এখানে চলছে না, বুঝছেন। আচ্ছা, এখানে সবই হইল তার ভাইয়ের হইল ফর্মালায় এখানে চাষাবাদ চলছে। এখানে কোনো পোকামাকড়, কোনো জিনিসের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আপনার যদি জিজ্ঞেস করি যে এখানে যে চাষ শুরু করলেন, তাহলে প্রথমে আপনি কি করছেন, যে ঘন জীবামৃত যেটা আমরাকে বলি, ঘন সার, গোবর সার, যেটা ঘন জীবামৃত আমরা বলি, এটাকে ঘন জীবামৃত, এটা চাষের আগে একবার দিছেন। হ্যাঁ, চাষের আগে ধরো যে একবার দেওয়া হয়েছে এবং চাষের পরে একবার দেওয়া হয়েছে। এটা মোট হলো 2 বিঘা জমি। 2 বিঘা আমাদের এদিকে 33% বিঘা, 33% বিঘা, এদিকে 40%। তো যাক 2 বিঘা, তাহলে আমাদের এখানে 80% জায়গা, মোট প্রায় 80% জায়গা। তো সেই জায়গাতে ঘন জীবামৃত যে সার, এটা মোটামুটি চাষের আগে পরে আমরা কত কেজি দিয়েছে বলে একটা ধারণা? 6 মণ মতো দেওয়া হয়েছে পুরা ভুঁইটাতে। চাষের আগে এবং পরে 6 মণ মতো এখানে সার দেওয়া হয়েছে, চাষের আগে দেওয়া হয়েছে। এরপরে কি করা হয়েছে? এরপরে অন্য কিছু আর করা হয়নি, মাঝে আবার হইলে পোকামাকড়ে পচা লাগিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা, পচার জন্য একটা দেওয়া হয়েছে বড্ড মিক্সার বলা হয়, যেটা যারা এসপিকে মেথডের সাথে পরিচিত তারা জানেন যে বড্ড মিক্সারটা প্রয়োগ করা হয়েছে পচার জন্য। এছাড়া আর কি করা হয়েছে? আর অন্য কিছু করা হয়নি। আচ্ছা, এরপর তরল জীবামৃত দেওয়া হয়েছে, এটা তরল সার সোনা দিয়ে এটা হইলে তৈরি করা। এইটা হইলো মনে করো যে এটি সারা বই 100 করে পুরা সারা বই ছড়াই দেওয়া হয়েছে। হ্যাঁ, ছড়াই 100 করে। এটা কয়বার দেওয়া হয়েছে? এটা হইলো একবার দেওয়া হয়েছে। একবার দেওয়া হয়েছে। আচ্ছা,
এর বাইরে আর কি দেওয়া হয়েছে এখানে আপনার বলতে পারবেন? এর বাইরে আর অন্য কিছু দেওয়া হয়নি। আচ্ছা। আলমগীর ভাই, তাহলে আমাদের একটু শেয়ার করেন যে এই জমিতে যে চাষ করা হচ্ছে, প্রথম থেকে আপনি তো এটার সাথে আছেন, তো কি কি প্রক্রিয়ায় চাষ করছেন? অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে এই প্রক্রিয়ায় চাষ করে আমরা এই পর্যায়ে আসছি, আর যারা ভিডিও দেখবে তারাও উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ তাহলে আমরাও এইভাবে এটা করতে পারি। তো আপনি এটার আমাদের একটা সংক্ষিপ্ত আমরা প্রথমে এই জমিটাকে চাষের আগে আমরা ঘন এবং তরল দুটা জীবামৃতই এখানে প্রয়োগ করা হয়। তারপরে চাষ দেওয়া হয়। চাষ দেওয়ার পরে আরও একবার ঘন জীবামৃতটা ছিটিয়ে দেওয়া হয়। আচ্ছা দিয়ে তখন তারপরে আমাদের রহমত ভাই, রহমত শহীদুল ইসলাম, ও ভাই উনি আমাকে দেখাই দিল যে সুভাষ পালেকার যে সিস্টেমটা সেটা হচ্ছে গিয়ে এরকম বেড করতে হবে। তো এখানে 3 ফুট বেড, 1.5 ফুট নালা দিয়ে এভাবে আমরা পুরো জমিটাকে এরকম বেড করে দিই। বেড করে দেওয়ার পরে তারপরে আমরা বীজগুলো ছিটাই দেওয়া হয়। তাই যদিও রহমত ভাই খুব বেশি মানে সময় দিতে পারেনি, তারপরেও তার ওই সে আমাদের যতটুকু বোঝাই দিয়ে গেছে তার উপরেই আমরা এটা করেছি। তারপরে আমাদের আর কোনো কিছুই করা হলো না। পরে যে যখন লাগানো হয়ে গাছগুলো হয়ে গেল বেশ বড়, তখন আমরা দেখি কি যে ছত্রাকের অ্যাটাক বা পচন রোগ যেটা, সেটাই ইয়ে করলো। আমাদের আলু ক্ষেত পচন ধরলো, তারপরে রসুন, তারপরে আপনার এই যে বিটরুট যখন পচন ধরলো, তখন আমরা বর্ধ মিক্সারের একটা ইয়ে দেখলাম কি যে প্রাচীন আমল থেকে মানুষ এটা ব্যবহার করতেছে। তখন আমরা কীটনাশক আমরা অ্যাভয়েড তো আমরা করবো না বলেই আমাদের নিয়ত, এবং তখন আমরা ওই বর্ধ মিক্সারটা প্রয়োগ করার পরে একদিন পরে মামা দেখলো কি যে এমনভাবে আক্রান্ত হয়েছে যে উনি বললো কি যে সর্বনাশ হয়ে গেছে। কিন্তু দেওয়ার পরে পরের দিন থেকে দেখি যে আর একটা গাছও নাই। এবং পরবর্তীতে আমরা আর 2 একবার ওই রহমত ভাই তৈরি এনজাইম সেটা আমরা স্প্রে করে দিছি। হ্যাঁ, দেওয়ার পরে আমাদের ক্ষেতটা এত সুন্দরভাবে চমৎকার ইয়ে হয়ে গেল, যেটা আমরা সাধারণভাবে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আবার যে আমরা এই রাসায়নিক এবং বিষ মুক্ত মানে বাদ দিয়ে যে আমরা আবার আবাদে ফিরে আসতে পারবো যখন ছিল না, তো এটা আমাদের বাস্তবে প্রমাণ দেখলাম। আচ্ছা, আমি মাঝখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি তো এটার প্রজেক্টের শাক, পালং শাক এবং লাল শাক খেয়েছেন, এবং আপনি নিজেও বলছেন একটা ভিডিওতে যে সে খুবই সুস্বাদু। তো আপনি তো বেশ সিনিয়র মানুষ, তা আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি রাসায়নিকের যে মানে চাষাবাদ করতেছে আশেপাশে, যেহেতু আপনি এলাকায় থাকেন দেখেন, তো সেটার সাথে যদি কম্পেয়ার করা হয় এই প্রজেক্টের, যদিও এটা নতুন, হ্যাঁ, এটা পুরাপুরি রাসায়নিকের যে প্রভাব থেকে বেরিয়ে যে একেবারে মানে ওইভাবে প্রাকৃতিক ওই মানে গড়ে ওঠে নাই, ইমিডিয়েট আগে ওইখানে আপনার রাসায়নিকের ব্যবহার ছিল, ধান ছিল। তা আপনি এটাকে কম্পেয়ার করলে কি বলবেন যে রাসায়নিক আশেপাশে যারা করতেছে আর এটা প্রাকৃতিক করা, তো সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কি এটা আমি হ্যাঁ, এই কম্পেয়ারটা এরকমই যে রাজু ভাই আমাদের ওনার জন্য ওটা হ্যাঁ, যে রাজু ভাই দীর্ঘদিন থেকে সে একজন ভালো চাষি এবং প্রত্যেক বছর সে প্রচুর পরিমাণ সবজি, এবার প্রায় কয়েক লাখ টাকা সে সিমই বিক্রি করে। তো সে দীর্ঘদিন থেকে এটা করে। তো আমাদের এটা রাজু ভাই প্রথম থেকে আমাদের সঙ্গেই আছেন, সব কিছু তৈরির সঙ্গেও তিনি দেখতেছে। এখন রাজু ভাই দেখেন তার নিজের জমিটাও হ্যাঁ উদ্বুদ্ধ হয়েছে, তার নিজের জমিটাও সে এই প্ল্যানে নিয়ে চলে গেছে। তাহলে সে বলতেছে যদি এটা সম্ভব হয় তাহলে কেন আমরা বিষটা খাচ্ছি, আর কেন আমরা স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি, যে আমাদের ন্যাচারাল যে স্বাদ, ন্যাচারাল যে আমি পরশুদিন আরেকটা মজার গল্প, যে আমরা পরশুদিন আমাদের ভাত আনতে দেরি হয়েছে, যে আমরা এখান থেকে মূলো তুলে, পালং শাক তুলে কসকসায় চাবায়ে খেয়ে নিছি, ভূত থেকে তুলে ধোয়া কাঁচা সরাসরি আমরা খেয়েছি। ভাত আনতে দেরি হচ্ছে, আমাদের খিদে লেগে গেছে। তাহলে এইটা কিন্তু কি যে একটা বিশাল প্রয়োজন, আমরা ধুয়ে বারবার তাকে শোধন করে তারপরে যে খাচ্ছি, তারপরেও আমরা নিরাপদ থাকতে পারছি না, অথচ আমরা এখান থেকে তুলবো আর খেয়ে নিতে পারছি। হ্যাঁ, টেনশন ছাড়া যে আমি কি খাচ্ছি, মানে ফ্রেশ জিনিস, বিষমুক্ত জিনিস। আমার মেয়ে আসে, হ্যাঁ, তারপরে কবির ভাই আমাদের এখানে আর্কিটেক্ট, কবির ভাই এটা ন্যাশনাল ফিগার, উনি আসে এখান থেকে নিজের ছেলে মেয়ে সবাই মিলে এখান থেকে খাচ্ছে কাঁচা সবজিগুলো, কাঁচা পালং শাকের চাবিয়ে খাচ্ছে। এবং রান্নার পরে যে স্বাদটা, আমরা আমার বন্ধু বান্ধব বা আমাদের এলাকার অনেক মানুষকে, আমার প্রতিবেশীকে খাওয়াইছি, তো
ক্রেতারা সবাই, যে আমরা ঢাকাতেও কিছু মাল পাঠাইছি, হ্যাঁ সেখানে তারা কেউ বলেছে যে হ্যাঁ এটা আমরা আলাদা একটা স্বাদ, যা আমরা এতদিন ভুলেই গেছিলাম এই আচ্ছা, স্বাদ। যাক, তার এখন আমরা তাহলে আপনি যে কথা বলছিলেন যে এখানে ওই চাষের আগে এবং পরে ঘন জীবামৃত দেওয়া হয়েছে, হুম। তারপরে এটাকে বেড আকারে করা হয়েছে, হুম। এরপরে তরল জীবামৃত এটা সারা জমিতে ছিটানো হয়েছে। ছিটানো এটা হয়েছে। কয় গ্রাম ছিটানো হয়েছে? 200 লিটার ড্রামের এটা 200 লিটার ড্রামে 2 গ্রাম ছিটানো হয়েছে। 2 গ্রাম, মানে একবার ছিটানো হয়েছে। হ্যাঁ একবার ছিটানো। এরপরে বেড কি মানে ছিটানোর আগে করা হয়েছে না ছিটানোর পরে বেড করছে? ছিটানোর পরে বেড করেছি। ছিটানোর পরে বেড তৈরি হ্যাঁ হয়েছে। বেড করার পরে আর আমরা দিইনি কিছু। এরপরে আপনার এই প্রাকৃতিকভাবে যে শোধন করা যারা এসপিকের সাথে আছে তারা অনেক সবাই জানেন যে গোমূত্র, গোবর এবং চুন, সামান্য চুন এটা দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে বীজ শোধন করে এটা বীজটা লাগানো হয়েছে। হ্যাঁ। তো এখন এরপরে আর কি দেওয়া হয়েছে? কারণ পচনের সময় আমরা দেখছি যে পচনের যখন সময়, পচনের হ্যাঁ। সময় আমরা বর্ধ মিক্সার দিয়েছি, রাতারাতি এটা মানে কাজ হয়ে গিয়েছে। আর ওই ফলের একটা এনজাইম, হ্যাঁ, বা ওটা রহমত ভাই তৈরি করেছে, সেই ফলের এনজাইমটা দেওয়া হয়েছে। ফলের এনজাইমটা এখানে ফলের এনজাইমটা দেওয়া হয়েছে। তার একটা বিশেষ নমুনা আপনি দেখবেন যে ওই যে রসুনের পাতাগুলো আগেগুলো এতখানি করে লাল হয়ে গেছিল, হ্যাঁ। এবং গ্রোথটা কম ছিল। পেঁয়াজটা ওরকম সুন্দর কিন্তু চকচকে, দেখেন আপনি পেঁয়াজের গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। এই যে এটা দেওয়ার পরে হরমোনটা আপনার হলো এনজাইমটা দেওয়ার পরে ওটা খুব চমৎকার হয়ে গেছে। আর এরপরে আর কোনো কিছু প্রয়োগ করা হয়েছে? না না না, আর কোনো কিছু প্রয়োগ করা হয়নি। এখন আমরা পানি দেব। অ্যাসিড বলে যে জিনিসটা প্রয়োগ করার কথা বলা হচ্ছে সেটা কখন? ওইটা এই যে জমিটা দীর্ঘদিন থেকে প্রায় 20-30 বছর ধরে যে ইয়েটা দেওয়া হয়েছিল, সার এবং বিষ দিয়ে এটাকে এর সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছিল, সেটা শোধন করার জন্য, পুরো জমিটাকে শোধন করার জন্য এখানে একটা অ্যাসিড প্রয়োগ করা হয়েছে। তো ঠিক আছে, তাহলে আলোক ভাই আপনাকে ধন্যবাদ। শ্রোতা, আমরা এখানে এসে যা দেখলাম, এখানে আপনার পালং শাক, মূলা, তারপরে এখানে সরিষা, ওইখানে পেঁয়াজ, রসুনটা আমরা ঠিক এখনো ওইভাবে বলবো না, কারণ রসুনের গাছ আরো বড় হয়, আরো গ্রোথ হয়, সেইভাবে এখনো যায় নাই। তবে এখানে ধনেপাতা অসাধারণ, যেটা পেঁয়াজ যেগুলো লাগানো হয়েছে এটা মানে সেটাকেও আমরা অসাধারণ পেঁয়াজ, যদিও আমরা ক্যামেরায় ওটা দেখাতে পাচ্ছি না, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে চমৎকার পেঁয়াজ হয়েছে। সরিষা যেটুকু করা হয়েছে সেটুকু খুব চমৎকার হয়েছে, এবং ওদিকে যে আলু লাগানো হয়েছে, সাদা আলু, সেটাও মানে আমরা যে সাধারণত রাসায়নিক যে চাষ দেখি সেটারও কোনো অংশে কম না। তো এক কথা আমরা বলতে পারি, আমাদের প্রজেক্টটা যেহেতু নতুন, আর রহমত শহীদুল ইসলাম যেহেতু সরাসরি করতেছে, তো এখানে আমরা নিজেরাও দেখতেছি, সত্যি এটা মানে বলার মতো বিষয় যে অনেক চমৎকার জিনিস, মানে আমরা পার্সোনালি খুশি। তো আমরা চাই যে ভবিষ্যতে আপনারাও এই লাইনে এগিয়ে আসেন এবং এই প্রাকৃতিকভাবে চাষ করেন। প্রাকৃতিকভাবে চাষ করলে আমাদের নিজেদের মানে জন্য এবং আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য, আমাদের দেশের জন্য, যে আমরা এত রোগ ব্যাধি আমরা মানে মধ্যে ডুবে যাচ্ছি, সেখান থেকে আমরা মুক্তি পাবো। তো ভাই আর কিছু বলবেন? আমরা এই বেড যে করছি, এই বেডে ধরেন অনেক সুবিধা পাচ্ছি। যেমন একটা বেডে ধরেন আমি ঝাল লাগাচ্ছি, জি আবার এই যে গাজর আছে বা ধনে পাতা আছে, জি আমরা এই ধনে পাতাগুলো আগে বুনছি, বোনার পরে ধনে পাতাগুলো হচ্ছে, আবার পরবর্তীতে পাশে একটা মরিচ গাছ আছে, মরিচ গাছ লাগিয়ে দিচ্ছি, পাশাপাশি দুটো ক্ষেত হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর যদি আমি বেড বাদে করি তাহলে তো আমার ওই একটা খেতে হবে, দুটো খেতে হবে না। আর বেড করাতে আমার চলাচলের সুবিধে, সব দিক থেকে সুবিধা। ঠিক আছে, আমরা তাহলে ভিডিও আর বেশি লম্বা করব না। আমরা এই ইতিমধ্যেই ঢাকায় কিছু পরিবারকে এই প্রজেক্টের মূলা, পালং শাক, লাল শাক এবং ধনেপাতা আমরা এটা দিয়েছি, এবং সবার কাছ থেকে মূল্যায়ন পেয়েছি যে না আলহামদুলিল্লাহ, এটা যে আলাদা স্বাদ এটা বোঝা যায়। জি 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 জি। যে বাজারের যে রাসায়নিকের যে হাইব্রিড খেলে যেটা পানসা স্বাদ ওরকম লাগে না, এটা যেটা আলাদা স্বাদ, এটা আমরা মানে বুঝতে পারছি। তো আমরা আশাবাদী, আমরা এখানে নিরলসভাবে আমাদের আলমগীর ভাই কাজ করে যাচ্ছেন, আমাদের আরও ভাই এখানে আছেন প্রতিবেশী, উনিও চাষ করতেছেন, উনিও দেখা দেখি উদ্বুদ্ধ হচ্ছেন। তো আপনারা আলমগীর ভাই, আমি যদি বলি যে আপনারা কোনো মানে কথার সম্মুখীন হয়েছেন কিনা যে
কি করতেছেন, এগুলো হবে না, এগুলো ও হয় না, এখন চলে না, এখন রাসায়নিকের যুগ, এত সার দিয়ে আমরা পাচ্ছি না, আর এত সার কম দিয়ে, এরকম কোনো কথাবার্তার আপনারা মুখোমুখি এ যাবৎ হয়েছেন কিনা? সত্যি কথা বলতে কি, আমি নিজেও ধরেন যে আমি তো জানতাম না যে এটা সম্ভব, জি। এটার উপরে আমার নিজেরও কোনো আস্থা ছিল না। আচ্ছা। তাহলে আমাদের এই এলাকার যে কৃষক, তারা আস্থা হারিয়ে ফেলেছে যে আমরা এত সার দিয়ে, এত বীজ দিয়ে, তবুও যেহেতু আমরা পোকা দমন করতে পারছি না, পচন ঠেকাতে পারছি না, সার দিয়ে গ্রোথ পাচ্ছি না। হ্যাঁ, যখন আমি এই 1-2 মাস, মাত্র 2 মাস এটা শুরু করার পরে যখন এই ফসলটা আমার হাতে এসছে, আমি যখন খেয়েছি, মানুষকে খাওয়াতে পারছি, এবং চাক্ষুষ আমার যেটা, যার কারণে এখন আর মানে কেউই আর এটা অবিশ্বাসের মতো নেই, সবাই প্রায় আস্থা এসে গেছে। তা না, আমাদের দেখা দেখি কিন্তু কি আস্থা আসার পরেই কিন্তু রাজু ভাই আবার তার জমিতে শুরু আমাদের জমি খালি যাবে না, জমি খালি যাবে, জমি খালি যাবে না, একটা একটার পর একটা আসবে। ঢুকে যাচ্ছে। জি জি জি। ওইটা কিন্তু কালকেই ওখান থেকে শাক তোলা হয়েছে, ওই যে বেডটা ঝালের করা এখানে হয়েছে। এখানে আমাদের যে প্রাকৃতিক পদ্ধতির যে মেন নিয়ম, সেটা হচ্ছে যে আপনি জমিকে যত কষ্ট কম দিবেন, হ্যাঁ, জমির যে সেল মানে যত মানে আছে যে যে অনুজীব, এগুলো যত আপনি কম ভাঙবেন, তত ও সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। জি, জি, আমরা জি। তো মনে করি যে চাষ দিয়ে ভেঙে চুরে ফেললেই মনে হয় যে অনেক ভালো, বিষয়টা তা না। চাষ বারবার দেওয়ার প্রয়োজন নেই। জি না। এটা আমাদেরকে মানে কৃষি সম্পর্কে যদি আমরা মানে প্রকৃতভাবে বুঝতে চাই, তাহলে বুঝতে হবে চাষ দরকার নেই। এই যে বেড তৈরি করা হয়েছে, একটা ফসল এখান থেকে উঠে যাবে, আবার প্রয়োজনীয় গর্ত করে ওখানে আবার বীজ পুঁতে দিতে হবে, আবার ওখান থেকেই চারা হয়ে গাছ হয়ে যাবে। যেমন ন্যাচারালি বন জঙ্গল হয়, জি ন্যাচারালি বন জঙ্গল কিন্তু কই দেখেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে নিজেরাই বেড়ে উঠতেছে, সেখানে কোনো চাষ নেই, বাস নেই, এক ফল পড়তেছে, এক গাছ শেষ হয়ে যাচ্ছে, তার নতুন প্রজন্ম আবার শুরু হয়ে যাচ্ছে। যাক, আমরা আশা করবো আলমগীর ভাই যে আমরা যেহেতু এটা শুরু করেছি, বাংলাদেশে আজকে 20 কোটি মানুষ যে খাবারের যোগান দেয়া, তো সেটা হয়তো আমরা একা দ্বারা সম্ভব না। তো আমাদের এই শিক্ষা, আমরা এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে অত্র এলাকার যারা চাষ করে তাদেরকেও আমরা এই আওতায় পরবর্তীতে উদ্বুদ্ধ করব, এবং তাদেরকেও ডেকে ডেকে নিয়ে এসে দেখাবো যে দেখেন আমরা রাসায়নিক মুক্ত চাষ করতেছি, আপনারা এখানে এগিয়ে আসেন, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, সর্বোপরি আপনার দেশের মানুষের জন্য। যে এই ভয়াবহ বিষাক্ত মানে পান করে আজকে আমাদের যে পরিমাণ শারীরিক ক্ষতি হচ্ছে, এর থেকে আমরা বাঁচতে গেলে আমাদের একটা সুস্থ প্রজন্ম যদি তৈরি করতে হয়, তাহলে এই বিষমুক্তর মানে কোনো বিকল্প নেই। সো সবাইকে আমরা ডেকে নিয়ে আসবো, দেখাবো এবং উদ্বুদ্ধ করব, যাতে পরবর্তীতে তারা সবাই এখানে এই প্রাকৃতিক চাষে উদ্বুদ্ধ হয়। তো এটা আমরা দাবি করব। তো আমরা আর কোনো কিছু বলবেন? খুবই সুন্দর যে রাজা ভাই যে আমাদের এটা দেখেছেন এবং তিনি নিয়ে খেয়েছেন, এবং আরো মানুষকে আপনার দ্বারা খাওয়ানো হয়েছে, আপনি যে আরো মানুষকে খাওয়াইছেন এবং তাদের কাছ থেকে আমরা ভালো ফল পেয়েছি, দেখেছি। আর আমরা এখানকার কৃষকরা, মানুষ, আশেপাশের মানুষজনরা খাচ্ছে, তাদেরকে খাওয়ানো হচ্ছে, তারা এটাকে যে আরো উদ্বুদ্ধ হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে হয়তো আস্তে আস্তে পুরো বাংলাদেশ আমরা বিষমুক্ত হতে পারবো ইনশাল্লাহ। আমরাও আশাবাদী। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এ পর্যন্তই কথা বললাম। আমরা চাই এই প্রজেক্ট আশপাশে আরও ছড়িয়ে পড়ুক, এবং বাংলাদেশে যে 20 কোটি মানুষ, সবার ঘরে ঘরে প্রাকৃতিক এই খাবার পৌঁছে যাক। আমরা এই আশা করে আজকে এখানের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।